আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। সুপার সাইক্লোন আমফান নামটা শুনলেই ধ্বংসের একটা চিত্র চোখে ভাসে, তাই না? কিন্তু আজ আমরা ধ্বংসের গল্প নয়, বরং ঘুরে দাঁড়ানোর গল্প শুনব। বাংলাদেশ আর ভারতের উপকূলীয় অঞ্চলগুলো কিভাবে এই বিশাল ধাক্কা সামলে উঠেছে, শুধু সাধারণ ত্রাণ নয়, বরং মানুষের জীবনযাত্রা একেবারে নতুন করে সাজিয়ে তোলার যে একটা মেগা প্রকল্প, চলুন সেটাই আজ আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই যে ছবিটা দেখছেন, যেখানে তথ্য সংগ্রহকারীরা এক বুক জলের মধ্যে দিয়ে দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, এটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন তুলে ধরে। চারপাশের রাস্তাঘাট, ঘরবাড়ি সব যখন জলের তোরে একেবারে ভেসে যায়, তখন একটা গোটা সমাজ ঠিক কিভাবে শূন্য থেকে আবার সবকিছু গড়ে তোলে, মানে কাজটা শুরু হয় কোথা থেকে? তো এই পুরো রিকভারি প্রসেস বা ঘুরে দাঁড়ানোর ইকোসিস্টেমটাকে আমরা 4টে ধাপে বুঝব। প্রথমত, অন্তর্ভুক্তিমূলক নগদ ত্রাণ। দ্বিতীয়ত, ভাসমান বাগানের মতো দারুণ কিছু আইডিয়া। তৃতীয়ত, উপকূলীয় প্রতিরক্ষার নতুন মডেল। আর সব শেষে ভুল পথে যাওয়া ত্রাণ তহবিলের পুনরুদ্ধার। ঠিক আছে, চলুন আমাদের প্রথম টপিকে যাওয়া যাক। সাউথখালী আর আটুলিয়ার মতো জায়গাগুলোতে দুর্যোগের ঠিক পরেই কিভাবে একদম গ্রাউন্ড লেভেলে বা তৃণমূল পর্যায়ে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছিল, সেটা একটু দেখে নেওয়া যাক। এই ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের এমপিসিএ বা মাল্টিপারপাস ক্যাশ অ্যাসিস্ট্যান্স জিনিসটা কি সেটা জানতে হবে। সিবিএম বা সিডিডির মতো সংস্থাগুলো এই পদ্ধতি ব্যবহার করে। সহজ কথায় বললে, এটা কোনো বস্তাভর্তি চাল ডালের ত্রাণ নয়, এটা হলো সরাসরি ক্যাশ বা নগদ টাকা দেওয়ার একটা ফ্লেক্সিবল পদ্ধতি। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? মানুষ নিজের সবচেয়ে জরুরি প্রয়োজনটা নিজেই বেছে নিতে পারে। এতে মানুষের সম্মানও বাঁচে, আবার লোকাল ইকোনমিও কিন্তু দারুণভাবে সচল থাকে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। সবচেয়ে প্রান্তিক মানুষগুলোকে, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, যারা হয়তো লোকচক্ষুর আড়ালেই থেকে যান, তাদের খুঁজে বের করা হবে কিভাবে? এর জন্য রেসপন্স টিমগুলো দারুণ একটা 3 ধাপের মেথোডোলজি ব্যবহার করেছিল। তারা ওয়াশিংটন গ্রুপ শর্টসেটের কিছু বিশেষ প্রশ্নাবলী ব্যবহার করে, স্থানীয় প্রতিবন্ধী সংস্থাগুলোর সাথে হাত মেলায়, আর সরকারি ডেটা খুব নিখুঁতভাবে যাচাই করে। মানে যাকে বলে একেবারে নিশ্ছিদ্র প্ল্যানিং। আর রেজাল্ট? বিকাশের মতো মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩,১৯৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরাসরি ৪,৫০০ টাকা পৌঁছে দেওয়া হয়। মাঝখানে কোনো মিডলম্যান বা মধ্যস্বত্বভোগী নেই। জাস্ট ভাবুন, একদম সরাসরি সিকিউরড আর ফাস্ট রিলিফ। আর এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে অসাধারণ লেগেছে, যে ৬৮৪টি পরিবারের প্রতিবন্ধী সদস্য ছিলেন, তাদের কিন্তু এক্সট্রা ১,০০০ টাকার একটা টপ আপ দেওয়া হয়েছিল। কেন? কারণ ওই ভেঙে যাওয়া হুইল চেয়ার বা বিশেষ কোনো ওষুধের খরচ তো আর সাধারণ ত্রাণের হিসেবে থাকে না, তাই না? এই ছোট ছোট ডিটেলসগুলোই কিন্তু একটা সাধারণ রিলিফ ফান্ডকে সত্যিকার অর্থে ইনক্লুসিভ করে তোলে। আমেনা বেগমের কথাটাই ধরুন না। তিনি বলছেন, আমি ৫,৫০০ টাকা পেয়েছি এবং একটি ছাগল ও মেয়ের ওষুধ কিনেছি। ডেটা বা পরিসংখ্যান তো আমরা অনেক দেখি, কিন্তু এই কথাগুলোর মধ্যে যে ইমোশন আছে, সেটা আমাদের বুঝিয়ে দেয় যে ঠিক জায়গায় দেওয়া নগদ টাকা কিভাবে সাথে সাথে একটা পরিবারের জীবন আর জীবিকা দুটোই বাঁচিয়ে দিতে পারে। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। ব্যক্তিগত ত্রাণ থেকে বেরিয়ে এবার আমরা দেখব সুন্দরবনের একটা গোটা কমিউনিটি পরিবেশের এই বিশাল পরিবর্তনের সাথে কিভাবে নিজেদের খাপ খাইয়ে নিল। সাইক্লোনের পর যখন বিঘের পর বিঘে কৃষিজমি নোনা জলে ডুবে গেল, তখন তো সব শেষ, তাই না? একদমই না। কৃষকরা কিন্তু হাল ছাড়েননি। তারা এর মধ্যেই আশার আলো খুঁজে পেলেন এবং এমন এক বন্যা প্রতিরোধী কৃষি ব্যবস্থা তৈরি করলেন যা সত্যিই চমকে দেওয়ার মতো। এই স্লাইডের তথ্যগুলো একটু খেয়াল করুন। এই যে রাষ্ট্রসংঘের স্বীকৃতি পাওয়া ভাসমান খামারগুলো, এগুলো ঠিক কিভাবে কাজ করে? প্রথাগত মাটির তো কোনো উপায় নেই, তাই বাঁশের মাচা তৈরি করে তার উপর প্লাস্টিকের গ্রো ব্যাগ বসানো হয়। মাটির বদলে ব্যবহার করা হয় কোকোপিট আর কাঠের গুঁড়ো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সৌরশক্তি ব্যবহার করে নোনা জলকে মিষ্টি করে সেচের কাজে লাগানো হয়। কি দারুণ একটা উদ্ভাবন, তাই না? মাটি ছাড়াই বেগুন, টমেটো, শসা সবই দিব্যে ফলছে এই ভাসমান বাগানে। জাপান সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের সাহায্যে কুমিরমারি, আমতলী আর সন্দেশখালীতে এই পাইলট প্রজেক্টটা শুরু হয়েছে। ১১,০০০ বর্গফুটের ভাসমান বাগান। আর এই আইডিয়াটা এতটাই স্মার্ট যে বন্যার জল বাড়লেও বা মাটি নোনতা হয়ে থাকলেও ফসলের কোনো ক্ষতি হয় না। শুধু তাই নয়, বাগানের ঠিক নিচে পুকুরে খাঁচা ব্যবহার করে মাছ ও কাঁকড়াও চাষ করা হচ্ছে। মানে এক ঢিলে 2 পাখি। আচ্ছা, এবার একটু জুম আউট করা যাক। আমরা আমাদের তৃতীয় থিমে চলে এসছি। তৃণমূল পর্যায়ের এই উদ্ভাবনগুলো তো দেখলাম, কিন্তু একটা সুপার সাইক্লোন ঠেকাতে যে বিশাল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা কংক্রিটের পরিকাঠামো দরকার, সেটার কি অবস্থা? এখানে একটা খুব পরিষ্কার পার্থক্য আমাদের বুঝতে হবে।
একদিকে আছে আমাদের প্রথাগত মাটির বাঁধ, যা জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কাতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অন্যদিকে আছে আয়লা বাঁধ। এগুলো ইট আর কংক্রিটের তৈরি ঢালু কাঠামো, যার সাথে ম্যানগ্রোভের একটা পুরু বর্ম বা শিল্ড থাকে। এগুলো কিন্তু ওই প্রলয়ঙ্করী ঢেউ সামলাতে অনেক বেশি সক্ষম। হ্যাঁ, এটা ঠিক যে সুন্দরবনকে বাঁচাতে ৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর মতো বিশাল একটা উদ্যোগ চলছে। কিন্তু বিজ্ঞানীরা একটা কথা খুব স্পষ্ট করে বলছেন, এই চারাগাছগুলোর বড় হয়ে একটা শক্তপোক্ত দেয়াল তৈরি করতে বেশ কয়েক বছর সময় লাগবে। আর কংক্রিটের শক্ত ব্যাকআপ ছাড়া শুধু গাছ দিয়ে জলোচ্ছ্বাস ঠেকানো, সেটা প্রায় অসম্ভব। আর এখানেই আসল গ্যাপটা ধরা পড়ে। নাম্বারগুলো দেখুন, ৭৭৮ কিলোমিটার আয়লা বাঁধ তৈরি করা প্রয়োজন ছিল। আর আজ পর্যন্ত কতটুকু হয়েছে জানেন? মাত্র ৮৪ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৮৪ কিলোমিটার। এই গ্যাপটা কতটা চিন্তার বিষয় সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। আসলে পুরো অঞ্চলটাকে সুরক্ষিত করতে যে বিশাল অঙ্কের তহবিল দরকার, সেটাই একটা বড় বাধা। আয়লার পর প্রাথমিক বাজেট ছিল প্রায় ৫,০০০ কোটি টাকা, আর এখন সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২৫,০০০ কোটি টাকায়। মানে বুঝতে পারছেন তো, এতটা ফান্ড জোগাড় করতে গেলে আন্তর্জাতিক ক্লাইমেট ফান্ডের মতো বড় সংস্থাগুলোর হস্তক্ষেপ হয়তো একান্তই জরুরি হয়ে পড়বে। এবার আসি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে। ত্রাণ এবং রিকভারির পর প্রশাসনকে যে বিশাল ঝক্কি পোহাতে হয়, মানে ভুল পথে যাওয়া ত্রাণ তহবিলের রিকভারি, পশ্চিমবঙ্গের অডিটগুলোর দিকে তাকিয়ে আমরা এবার সেই দিকটায় নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন কিন্তু বেশ একটা জটিল চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সাইক্লোনের পর দ্রুত ক্ষতিপূরণ দিতে গিয়ে তড়িঘড়ি করে তালিকা তৈরি হয়, আর রেজাল্ট এমন অনেক পরিবার ফান্ড পেয়ে যায় যাদের আসলে একটা আঁচড়ও লাগেনি। স্বাভাবিকভাবেই এর ফলে লোকাল লেভেলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তবে প্রশাসন কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। ঝাউডাঙ্গা পঞ্চায়েতের মতো জায়গাগুলোতে তারা খুব দ্রুত অ্যাকশন নেয়। অভিযুক্ত সুপারভাইজারদের সরিয়ে দেওয়া হয়, আর যারা ভুল করে টাকা পেয়েছিলেন তাদের ফর্ম দিয়ে সেই টাকা রিফান্ড করার নির্দেশ দেওয়া হয়। ত্রাণের অর্থ যেন শুধু প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই পৌঁছায়, এটা নিশ্চিত করাটা কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমফানের মতো একটা সুপার সাইক্লোন থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু কোনো জাদুর কাঠি নয় বা কোনো একটা সিঙ্গেল অ্যাকশন নয়। মানুষকে সম্মানের সাথে সরাসরি নগদ সাহায্য দেওয়া থেকে শুরু করে ভাসমান বাগানের মতো নতুন আইডিয়া, বিশাল কংক্রিটের আয়লা বাঁধ তৈরি এবং প্রশাসনের কড়া নজরদারি, এই সব কিছুর একটা বিশাল সিনক্রোনাইজড বা সমন্বিত প্রচেষ্টাই হলো আসল চাবিকাঠি। কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, জলবায়ু যেভাবে দ্রুত বদলাচ্ছে আর ঘূর্ণিঝড়গুলো যেভাবে আরও মারাত্মক হয়ে উঠছে, তাতে এই উদ্ভাবনী কৃষি, অন্তর্ভুক্তিমূলক সাহায্য আর মজবুত বাঁধের সম্মিলিত প্রয়াস কি পরবর্তী অবশ্যম্ভাবী ঝড়ের মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে? আপনাদের কি মনে হয়? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এক্সপ্লেনার আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।